কাবির ও কর্ণ চ্যাটার্জিকে কোটি তুলল শিবপ্রসাদ ও নন্দিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বাড়ি ফিরতে চাইলে তখন তটিনী বাজারের ফর্দ ধরিয়ে দেয় কর্ণ চ্যাটার্জির হাতে। এরপরে কর্ণ চ্যাটার্জি বাজারের ফর্দ পেয়ে বলতে থাকে, আমি এগুলো বাজার করব। এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, কেন নয়, আপনাকেই তো করতে হবে, কেন পারবেন না? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ পারবো, কেন পারবো না, আমি তো এগুলোই করতে এসেছি এখানে, আমি খুব ভালো পারবো সবকিছু, যা যা আছে এখানে তাই আমি নিয়ে আসবো, বুঝতে পেরেছো, সবকিছু নিয়ে আসবো। এরপরে সেগুলো পড়তে ধরলে বাংলায় লেখা থাকলে তখন কর্ণ চ্যাটার্জি সবকিছু গোলমেল পাকিয়ে ফেলে। তখন দেখা যায় পিকু বলতে থাকে, এমা তুমি এগুলো পারো না? আমি জানি যে এই যে আলু বললে ওটা হচ্ছে ওটস, ওটা ওটস, আর বাদ বাকিগুলোর নাম সত্যি বলতে আমিও জানি না, তুমি বরং পার মাম্মির থেকে জেনে নাও। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ঠিক আছে, আমি জেনে নেব। তখন তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, এইটুকু ব্যাপার তাও বুঝতে পারছেন না? ঠিক আছে, আমি সব বুঝিয়ে দিচ্ছি। এরপরে দেখা যায় শিবপ্রসাদ একটি খামের মধ্যে 800 টাকা দিয়ে বলতে থাকে, এখানে 800 টাকা আছে, সবকিছু পাই টু পাই হিসাব করা আছে, শুধু শুধু 10 টাকা বাঁচবে। সেই 10 টাকা দিয়ে আসার সময় 1 কাপ চা আর একটা খাস্তা বিস্কুট খেয়ে আসবেন। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি রেগে যায়, কিন্তু রেগে গিয়েও রাগ কন্ট্রোল করে হাসি মুখে থাকার চেষ্টা করে, হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ আমি তো 10 টাকা দিয়ে চা খাবো আর খাস্তা বিস্কুট খাবো, তাই না? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, হ্যাঁ খাবেন তো। শিবপ্রসাদ বলতে থাকে, কেন, আমরা তো তাই খাই, বাজার শেষে যখন 10-5 টাকা বাঁচে সেই টাকা দিয়ে কিছু একটা খেয়ে আসি, ওরকম খেয়ে আসবেন। তখন সত্যজিৎ বলতে থাকে, একবার গিয়ে দেখুন না কেমন লাগে। এরপরে কর্ণ চ্যাটার্জি সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় হাসতে থাকে সত্যজিৎ। তখন সত্যজিৎ পিকুকে বলতে থাকে, দিদি ভাই আমি তবে আজকে আসি, কালকে আবার সকালে এসে তোমাকে স্কুলে নিয়ে যাব, ঠিক আছে? তখনই পিকু বলতে থাকে, নিচু হও। এরপরে সত্যজিৎ নিচু হলে তখন পিকু সত্যজিৎকে চুমু খেয়ে বলতে থাকে, কাল সকাল সকাল চলে এসো কিন্তু, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো দাদু ভাই। তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ ঠিক বলেছ, আমি খুব তাড়াতাড়ি আসবো। এরপরে দেখা যায় সত্যজিৎ এই বলে বেরিয়ে গেলে তখন শিবপ্রসাদ তটিনীকে বলতে থাকে, আমার খুব ভয় করছে তটিনী। তখন তটিনী বলতে থাকে, কেন, কি হয়েছে? কিন্তু আমারও মনে হচ্ছে যে কর্ণ চ্যাটার্জি ভান ধরে আছে, উনি যে এরকম করে পাল্টে গেছে এটা কিন্তু আমার মনে হচ্ছে না, কারণ উনি হচ্ছেন গিরগিটির মতো, উনি গিরগিটির মতো রং বদলায়, এখানে এরকম রং, অন্য জায়গায় গিয়ে দেখবে রং আবার চেঞ্জ হয়ে গেছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক বলেছ, আমি 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 বুঝতে পারছি যে কর্ণ চ্যাটার্জির মধ্যে কোনো ঘাবলা আছে, কিন্তু তোমার বাবাকে দেখে মনে হচ্ছে উনি সত্যি নিজেকে শুধরানোর চেষ্টা করছে। এদিকে সত্যজিৎ বাড়িতে এসে ডাইনিং এ বসে পড়ে। ডাইনিং এ বসলে তখন সবাই মিলে কথা বলতে থাকলে তখন জিৎ বলতে থাকে, আচ্ছা দাদা, আমি তো তোমার কিছু বুঝতে পারছি না, তুমি এরকম একটা নোংরা কম দামের সস্তা কাপড় পরে কি করছো এখানে? তখন সত্যজিৎ বলে ওঠে, এটা নোংরা কম দামের কাপড় নয়, এটাতে অনেক মায়া জড়িয়ে আছে, এটা আমার জামাই আর মেয়ে আমাকে দিয়েছে। এই কাপড়টা পরে আমার বেশ কমফোর্টেবল বোধ হচ্ছে, অনেক ভালো লাগছে, জানিস, অনেক ভালো লাগছে, এই কাপড়ে অনেক মায়া জড়িয়ে আছে আমার। আমার ও বাড়িতে আমার নাতনি আছে, আমার নাতনিটাকে রেখে এসে আমার মোটেও ভালো লাগছে না। আমি ঠিক করেছি যে আমি আমার জামাই, মেয়ে ও নাতিনাতনিদের নিয়ে এসে আমাদের সদর দরজায় দাঁড় করিয়ে আমি নিজে বরণ করে ঘরে তুলবো। এরপরে দেখা যায় এই কথা শুনে তখন জিৎ বলতে থাকে, তোমার কি ভীমরতি হলো নাকি? তুমি এসব কেন করছো? এভাবে কেন পাল্টি খাচ্ছ বলো তো? তখন দেখা যায় যে জিতের কথা শুনে নন্দিনী বলে ওঠে, এখানে পাল্টি খাওয়ার কি আছে? উনি নিজেকে শুধরানোর চেষ্টা করছে, উনি নিজেকে বোঝার চেষ্টা করছে যে জীবন কতটা সুন্দর, শুধু যদি ঠিকঠাক ভাবে উপভোগ করা যায়। তখন জিৎ বলতে থাকে, ও তাই, জীবন সুন্দর এটা বুঝছে, তবে ওখানে গিয়ে থাকলেই তো হয়, ওখানে গিয়ে ওদের মতো বাসে ঝুলে ঝুলে চলাফেরা করবে,
2 টাকার সস্তার খাবার খাবে, 2 টাকার কাপড় পরবে, এগুলো করেই তো ওখানেই তো তবে থাকতে পারে। এবার এভাবে এখানে আসার কি দরকার? তোরা তোরা সবাই মিলে চলে যায় না বৌদি, তুমিও যেও, তুমিও তো ও বাড়িতে থাকতে খুব পছন্দ করো, তটিনীর বাড়িটা তোমারও তো ভালো লাগে তাই না? তুমিও যেতে পারো, আমাদের কোনো সমস্যা নেই, চলে যেও। তখন প্রার্থনা প্রার্থনা বলতে থাকে, ঠিক বলেছে তো, তোরা তোরা জেলে গেলে যেতে পারিস। আর জেঠুমনি, তুমি তো এমন ছিলে না, তুমি কেন এমন হয়ে যাচ্ছ? তোমাকে দেখে আমাদের মিস্টেরিয়াস লাগছে, মনে হচ্ছে তুমি কেমন যেন হয়ে যাচ্ছ, দিন দিন তুমি অন্যরকম হয়ে যাচ্ছ। তখন প্রাচী বলতে থাকে, তুই এমন করে বলছিস কেন প্রার্থনা? ও জেঠু তো নিজের মেয়েকে তো আপন করার চেষ্টা করছে, মেয়ের ভালোটা বুঝতে চাইছে। তখন আয়ুষী বলে ওঠে, ঠিক বলেছিস প্রাচী, জেঠু যে কাজটা করেছে সেটা আমার কাছে একদম ঠিক মনে হয়েছে, জেঠু জেঠু ঠিক করেছে একদম। তখন তখন সত্যজিৎ বলে ওঠে, জানিস জানিস ওখানে যে কতটা শান্তি সেটা তোকে আমি বলে বোঝাতে পারবো না। আজকের দিনটা আমার কত না ভালো কেটেছে। ওই পিকু বলে মেয়েটি, ও যে আমাকে কতটা ভালোবাসে, আমি যদি না যেতাম তবে বুঝতেই পারতাম না। আর তুইও এখনো সময় আছে, নিজেকে শুধরে নে, তবে তবে আমার জামাই আর মেয়ে মিলে তোকেও বাঁচিয়ে নেবে। কিন্তু নিজেরা যদি না শুধরাস তবে কিন্তু আমার জামাই আর মেয়ে মিলে তোকে এমন শাস্তি দেবে, তুই তুই সেটা হাড়ে হাড়ে টের পাবি। তখন তখন জিৎ বলতে থাকে, আমাকে ভয় দেখানো হচ্ছে, আমাকে আমাকে ভয় দেখাচ্ছ তুমি? তখন সত্যজিৎ বলে ওঠে, এখানে ভয় দেখানোর কিছু হয়নি, আমি তোকে ভয় দেখাইনি, কেন ভয় দেখাবো বল? আমি তো যা ফ্যাক্ট সেটাই বলছি। তখন তখন জিৎ বলে ওঠে, হ্যাঁ তুমি তো যেটা যেটা ফ্যাক্ট সেটাই বলছো তাই না? এভাবে এভাবে আমি ওই জামাইয়ের বাড়িতে গিয়ে মাথা নত করবো? কখনো না, আমার রেপুটেশন আছে, বুঝতে পেরেছিস? তখন দেখা যায় তটিনীর মা বলতে থাকে, হ্যাঁ তোমরা তো এই রেপুটেশন নিয়ে এরকম করে জীবনযাপন করছো আর পেজের সামনে তোমাদের মুখ পোড়াচ্ছ। ঠিক তখনই আরাধ্যা ও কাবির চলে আসে, আর আরাধ্যা এসে বলতে থাকে, দিস ইজ টু মাচ, এটা আমি কিছুতেই মানতে পারছি না। আর জেঠুমনি, তুমি এসব কি পোশাক পরে আছো? হ্যাঁ, এখানে এখানে এসব কি হচ্ছে? আর এসব পোশাক কেন তোমার শরীরে? এরকম পোশাক কেন? আমি তো বুঝতে পারছি না। তুমি নিজের নিজের পোশাক ছেড়ে এগুলো কম দামের পোশাক কেন পরেছো? তখন তখন নন্দিনী বলতে থাকে, এটা এটা ওনার ভালো লেগেছে তাই পরেছে, তোর কি সমস্যা? তখন কাবির বলে ওঠে, ওনার যা ইচ্ছা, ওনার ভালো লেগেছে উনি পরেছে, ঠিক আছে, কিন্তু আমার ড্যাডির তো ভালো লাগেনি। আমার ড্যাডিকে কেন এসবের মধ্যে টানছে? আমার ড্যাডিকে ছেড়ে দিতে বলুন, আমার ড্যাডিকে এসবের মধ্যে প্লিজ টানবেন না। তখন তখন জিৎ বলতে থাকে, হ্যাঁ দাদা, তুমি যা ইচ্ছে করো, কিন্তু কর্ণ চ্যাটার্জিকে তুমি এসবের মধ্যে কেন জড়াচ্ছ? নিজেকে তুমি যেভাবে সাজাতে চাও সাজিয়ে নাও, কিন্তু কর্ণ চ্যাটার্জিকে প্লিজ এসবের মধ্যে জড়িও না। তখন যে সত্যজিৎ বলে ওঠে, আমি তো কর্ণ চ্যাটার্জিকে এসবের মধ্যে জড়াইনি, উনি নিজের পিঠ বাঁচাতে আমার সঙ্গে গেছে, আর আমি ওখানে গিয়েছিলাম নিজেকে বাঁচানোর জন্য, নিজের স্বার্থে, কিন্তু আমি ওখানে গিয়ে বুঝলাম যে আসলে আসলে স্বার্থ বলে কিছু হয় না। একটা একটা মেয়ের জীবনে একটা একটা সংসারই যথেষ্ট। আর আর আমরা আমরা আমার মেয়েকে কতটা দিন আমার মেয়েকে আমি মেনে নিইনি, দূরে দূরে রেখেছি। আমি যদি মেনে নিতাম তবে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না, কারণ আমি অন্যরকম জীবনযাপন করতাম। আর কাবির বলে ওঠে, আমি আমি কিন্তু এটা কিছুতেই মেনে নেব না। তো আপনার যাবার ইচ্ছে হলে আপনি যেতে পারেন, আর আমার ড্যাডিকে আপনি ডাকবেন না। আজকে ওনার ক্লাবে একটি পার্টি ছিল, ওনাকে বারবার ফোন করা হয়েছিল, উনি যেতে পারেনি, এর জন্য ওনাকে হ্যারাসমেন্ট হতে হয়েছে শুধুমাত্র আপনার কারণে। আপনি যদি আমার ড্যাডিকে সঙ্গে না নিয়ে যেতেন তবে তো এমনটা হতো না। এরপরে সত্যজিৎ বলতে থাকে, ঠিক আছে, তোমার ড্যাডি যদি নিজের নিজের জীবন বাঁচাতে না চায় তবে যাবে না, সমস্যা কি? আমি তো আর ওনাকে জোর করিনি। এই বলে সত্যজিৎ উঠে যায়। এরপরে দেখা যায় সে শিবপ্রসাদের পাঠানো একটি একটি খাবারের বাটি নিয়ে এসে ডাইনিং এ রেখে দিলে, তখন তখন সত্যজিতের এরকম কাণ্ড দেখে তখন তটিনীর মা বলতে থাকে, এসব কি? তখন সত্যজিৎ বলে ওঠে, এসব হচ্ছে আমার জামাই নিজ হাতে রান্না করেছে, সেগুলো পাঠিয়েছে আমাদের সবার জন্য, আমরা সবাই খাবো, এগুলো এগুলো আমাদের সবাইকে খেতে বলেছে জামাই। তখন তখন টোটেলের মা বলতে থাকে, অনেক অনেক ভালো করেছে, আমরা সবাই খাবো। তখন তখন প্রাচী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ জেঠু, তুমি খাবারগুলো বের করো, আমরা সবাই মিলে খেয়ে নিই, সবাই খাবো। তখন তখন দেখা যায়
আয়ুষী বলতে থাকে, আমাকে কিন্তু দিতে হবে, তোমরা আবার একা একা খেও না, আমাকেও আমাকেও দিও। প্রাচী বলতে থাকে, আমাকেও দিতে হবে, আমরা সবাই খাবো। তখন তখন জিৎ বলে ওঠে, এখানে এখানে মজা করা হচ্ছে, এখানে কি ডাইনিং এ কি মজা করা হচ্ছে? আমাদের বাড়ির খাবার নেই? আমাদের বাড়ির দামি দামি খাবারের কাছে এই খাবারটা তোমাদের কাছে বেশি প্রিয় হলো? তোমরা এটার জন্য নিজেদের মধ্যে ঝামেলা করছো। তখন তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, এটাকে ঝামেলা বলে না, এটাকে উৎসাহ বলে কাকাই। আর সেটা সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। তখন জিৎ বলতে থাকে, হ্যাঁ তো তোরাই তো সবটা বুঝিস। এই বলে জিতের ফোনে একটি ফোন এলে তখন জিৎ ফোনটা রিসিভ করে। ঠিক তখনই ওপাশ থেকে বলতে থাকে, আপনার আপনার অফিসে রেট হয়েছে, অফিসগুলো সব সেল করে দিয়েছে। এটা শুনে অবাক হয়ে যায় জিৎ। চিৎকার করে বলতে থাকে, না এটা হতে পারে না, এটা কি করে হতে পারে? এরপরে ফোন কেটে দিলে তখন তখন আরাধ্যা কাবির বলতে থাকে, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? তখন জিৎ বলতে থাকে, হ্যাঁ সমস্যা তো বটে, আমার আমার অফিসগুলোতে ওই পরশুরাম, ওই তোমার জামাই, তোমার তোমার আদরের জামাই ওই পরশুরাম আমার অফিসগুলোতে রেড করিয়েছে আর এখন সেল করে দিয়েছে। এ কথা শুনে ত্রিপর্ণা অবাক হয়ে যায় আর বলতে থাকে, এসব কি বলছো তুমি? এখন কি হবে যদি যদি ফ্যাক্টরিটা না চালু করতে দেয়? তবে তবে কি হবে? তখন জিৎ বলতে থাকে, যে করেই হোক আমি অবশ্যই চালু করাবো। তখন সত্যজিৎকে বলতে থাকে, কি হলো দাদা, কথা বলছো না কেন? তোমার জামাইকে বলো যে আমার আমার অফিসটা ছেড়ে দিতে। ঠিক তখনই দেখা যায় জিৎ নিজে শিবপ্রসাদকে ফোন করলে শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, আমার অফিসে কেন রেড করিয়েছো তুমি? তখন শিবপ্রসাদ বলে ওঠে, আপনি একজন ক্রিমিনাল, আপনার অফিসে সব ক্রিমিনাল অফেন্স কাজ চলে, তাই তাই আমরা রেড করিয়েছি। কেন, কোনো সমস্যা? রেড করিয়ে তো কোনো অবশ্যই লাভ হয়েছে। রেড করিয়ে অনেক বেআইনি জিনিস পাওয়া গেছে, তার কারণে এরিয়াটা সেল করে দেওয়া হয়েছে। আর আপনি আপনি আমাকে কেন ফোন করেছেন সেটা বলুন। তখন জিৎ বলতে থাকে, আমি তোমাকে ভালোই বলছি, আমার অফিসটা ছেড়ে দাও, আমার অফিসে কোনো ঝামেলা করো না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আই এম সরি, এটা সম্ভব না, কারণ এটা পুরো ডিপার্টমেন্ট জড়িত আছে, এটা আমার একার হাতে নয় যে আমি আমি ছেড়ে দিলাম। আর আমি আমি হচ্ছে সেরকম অফিসার না যে নিজের আত্মীয় বলে এভাবে ছেড়ে দেব। তখনই সত্যজিৎ ফোনটা নিয়ে বলতে থাকে, বাবা তটিনী কোথায়? তখন শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী তো পিকুকে ঘরের মধ্যে পড়াশোনা করাচ্ছে, কেন, কথা বলবেন? তখন সত্যজিৎ বলতে থাকে, না একটু একটু তাই বললাম। আমার দিদিভাই কি করছে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, ও তো মায়ের সঙ্গে পড়ছে, ওর মা ওকে পড়াচ্ছে, ও ওখানে ওখানে ঘরের মধ্যে বসে বসে পড়াশোনা করছে। তখন দেখা যায় কাবির বলতে থাকে, এখানে ফ্যামিলি ড্রামা শুরু হয়েছে। তখন সত্যজিৎ কারো কথা তোয়াক্কা না করে শিবপ্রসাদের সঙ্গে কথা বলতে থাকে আর হাসতে থাকে, বলতে থাকে, তোমার পাঠানো তরকারি নিয়ে কথা হচ্ছিল, সেগুলোই খাচ্ছি এখন। এরপরে দেখা যায় একে একে সবাই এক পিস করে খেতে থাকে আর বলতে থাকে, অনেক অনেক মজা হয়েছে, সে দারুণ লাগছে। তখন সত্যজিৎ বলতে থাকে, এগুলো এগুলো তো তোমরা সবাই খেলে, এখন না হয় একটু জিৎ খাক। এরপরে জিৎকে যখনই খাবারের বাটিটা দেওয়া হয় তখন সে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় সত্যজিৎ মুখার্জি। এরপরে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই সত্যজিৎ মুখার্জি জিতের কাছে এসে জিতকে থাপ্পড় মারতে যায় আর বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি খাবার ফেলে দাও? ঠিক তখনই দেখা যায় কাবির এসে সত্যজিতের হাত ধরে ফেলে আর বলতে থাকে, আপনি আমার শ্বশুর মশাইয়ের গায়ে হাত দিতে পারেন না।